আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে ভলিউম 2 তার 2 নম্বর স্কুল নিয়ে বা সেট নিয়ে চলে এসেছি। এর আগে আমরা 1 নম্বর স্কুল বা মডেল কোশ্চেন পেপার 1 যেটা করে ফেলেছি, যেটা তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এমপি 2025 গুলো সেখানে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা উপরে রায় বাটন বা ভিডিও ডেসক্রিপশনে গিয়েও পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমাদের এই ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে যে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এটা আমরা সকলেই জানি, উত্তর হবে মিথেন। 1.2 তে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো, তো এটার উত্তর হবে 0 কেলভিন, মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273, বাট দেখো এখানে -273 কেলভিনে অপশন ছিল, সেই জন্য এটা নেইনি। যদি এখানে ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো তাহলে নিতে পারতাম। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 0 কেলভিন। 1.3 তে একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব কত? আমরা এটা সিম্পলি m সমান যে 2d রয়েছে সেখান থেকে বের করতে পারি। এখানে আমাদের d যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 24, 2 × 24 আমরা যদি করি তাহলে आंसर কত পাবো? অবশ্যই এটা আসবে 48। তো নরমালি এখানে আমরা যে 48টা পেলাম সেটা হচ্ছে যে গ্যাসটা ছিল আমাদের, সেই গ্যাসটা ত্রিপরমাণু ছিল। তো ভাবো তো যে 3টে পরমাণু রয়েছে একটা গ্যাসের মধ্যে এবং তাদের সকলের মিলে যেটা আণবিক ভর সেটা অ্যাকচুয়ালি আসছে 48। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে 3 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? দেখো যে 43, এই 48/3 হচ্ছে 16। তার মানে ওইখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাসের অণুগুলো ছিল বা পরমাণুগুলো ছিল, সেই 3টে পরমাণুর একটা যদি 16 গ্রাম করে হয় তাহলেই কিন্তু 3টে মিলে আমাদের 48 তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, যেহেতু পারমাণবিক গুরুত্ব চেয়েছে এখানে, আণবিক গুরুত্বটা চাইনি আমাদের, তো প্রত্যেকটা পরমাণুর যেটা ভর সেটাই আমরা লিখবো। সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 16, অপশন সি। এরপরে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেত হলো, এক্ষেত্রে আমরা উত্তর নেব অপশন ডি, mLT⁻³ θ⁻1। 1.5 এ কোনো সমতল দর্পণের দিকে 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ হবে। তো এটা অ্যাকচুয়ালি ক্লাস 12 এর যে লাইট করানো হয় সেখানে ব্যাপারটা প্রুফ করা যায়। তো আমরা জানি সেটা যে প্রাথমিক বেগটা যদি v হয় তাহলে সেই প্রতিবিম্বের বেগটা হয় আমাদের 2v, মানে দ্বিগুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই উত্তরটা এখানে 20 × 40, মানে এই সিটা উত্তর করব আমরা। 1.6 এ বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? তো আলোর তীব্রতা সর্বনিম্ন এটা অবশ্যই লাল হবে। এটার যদি বিশ্লেষণ চাও তোমরা তাহলে এখান থেকে আমরা বলতে পারি র্যালের সূত্র থেকে I = 1/λ⁴, যেখানে ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই লাল যে কালারটা রয়েছে এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হয়, তীব্রতাটা সর্বনিম্ন, এবং এই যে বেগুনি রং রয়েছে আমাদের, এর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডাটা সর্বনিম্ন হয়, তীব্রতাটা হয়ে যায় সর্বোচ্চ। মানে এই 7টা কালারের মধ্যে ভিপজিওরের মধ্যে সর্বনিম্ন। চলে যাচ্ছে আমরা পরের পাতাতে, 725 নম্বর পেজ। 7 নম্বরটাতে কি বলেছে দেখো, যে কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? তো তড়িৎ ক্ষমতা এখানে বলেছে যেহেতু, তো ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি এবং পি সমান হয় আমাদের ভিআই। এই সূত্রটা আমরা জানি। সেক্ষেত্রে এখানে যে ভি এর মানটা আমরা বসাবো, দেওয়া রয়েছে 1 ভোল্ট, 1 বসালাম, সঙ্গে হচ্ছে আমাদের আই এর ভ্যালু যেটা আছে 1 অ্যাম্পিয়ার। তো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, যেটাকে আমরা একবারে ওয়াট বলবো। তো উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1 ওয়াট, অপশন এটা তাহলে উত্তর হচ্ছে আমাদের। 8 নম্বরে বলেছে দেখো, যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অপরিবর্তিত থাকবে। তো এটা অপরিবর্তিত থাকবে, কারণ কি? রোধাঙ্কটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের উপরে নির্ভরই করে না, কারণ রোধাঙ্ক মানেই হচ্ছে একক দৈর্ঘ্যের যে রোধটা, সেটাকে আমরা অ্যাকচুয়ালি রোধাঙ্ক বলি, সেই জন্য এখানে অপরিবর্তিত থাকবে। বাট এখানে যদি শুধু রোধ দেওয়া থাকতো তাহলে দ্বিগুণ করলে অবশ্যই আমাদের রোধটা বৃদ্ধি পেত। তো রোধাঙ্ক যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অপরিবর্তিত রাখলাম। 9 নম্বরে বলেছে নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো, আচ্ছা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলেছে যেহেতু, তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারবো ইউরেনিয়াম 92-235, এই তেজস্ক্রিয় মৌলটা ইউজ করা হয়। 10 নম্বরে প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো এই ব্যাপারটা আমরা জানি
যে যত আমরা এই বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি পারমাণবিক ব্যাসার্ধ যেটা হয় সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবো সেক্ষেত্রে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা বৃদ্ধি পেতে থাকে। তো আমাদের এখানে দেওয়া আছে হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেনের পরে দেওয়া আছে দেখো এই লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। মেইনলি এই সিকোয়েন্সটা রয়েছে আমাদের এই উপর নিচে বরাবর, তোমরা পর্যায় সারণীটা লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে। তো যেভাবে বলছিলাম দেখো, আমরা যদি সেম ওয়াইজে এই দেখো হাইড্রোজেন রয়েছে এখানে, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, মানে এটা উপর থেকে নিচের সিকোয়েন্সটা রয়েছে। তো এরকম যদি উপর থেকে নিচের সিকোয়েন্স থাকে, আমরা একটু আগে বললাম সেক্ষেত্রে পারমাণবিক যেটা ব্যাসার্ধ সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে সবার নিচে কে রয়েছে? পটাশিয়াম। এই পটাশিয়ামটার হচ্ছে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ সর্বাধিক তাহলে কার হবে? পটাশিয়াম। 11 নম্বরে বলেছে দেখো, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? তো প্রথমটাতে রয়েছে আমাদের চিনি, চিনি হচ্ছে সমযোজী, NH3 এটাও সমযোজী। সি নম্বরে রয়েছে NaH এবং ডি নম্বরে রয়েছে জল, জল তো সমযোজী, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি NaH, সোডিয়াম হাইড্রাইড। 12 নম্বরে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, উত্তরটা হচ্ছে অবিশুদ্ধ কপার। 13 নম্বরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয় এটা আমরা জানি, সেটা হচ্ছে লৌহ চূর্ণ, যেটা অপশন সি তে রয়েছে Fe চূর্ণ। 14 নম্বরে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? তো বক্সাইডের সংকেত হবে আমাদের Al2O3 কমা দিয়ে 2H2O, যেটা রয়েছে অপশন সি তে Al2O3.2H2O। 15 নম্বরে যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো, এটার উত্তর হবে অপশন এ C2H6। তো C2H6 মানে এখানে ইথেন বুঝবো আমরা অবশ্যই। নেক্সট আমরা চলে যাচ্ছি গ্রুপ বি তে, এবং এই গ্রুপ বি থেকে আমরা পরপর কোশ্চেনগুলো সলভ করব। 2.1 এ দেখো যে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে, তো এটা উত্তর হবে ওজোন স্তর। 2.2 তে রয়েছে যে বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি, এটার উত্তরে আমরা লিখতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি জৈব শক্তি, বা এটাকে আমরা জীবভরের শক্তিও বলে থাকি অনেক সময়, ওই জন্য বায়োমাসের আরেকটা নাম হয় জীবভর। তো এটা হচ্ছে কি জীবভর। 2.3 তে বলেছে পিভি সমান W/m R2 সমীকরণে m এর একক কি, তো এটার উত্তর হবে গ্রাম পার মোল। 2.4 এ দেখো বলেছে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। তো উষ্ণতা যদি স্থির রাখা হয় তাহলে গ্যাসটার আয়তন এবং তার চাপ এদের মধ্যে সম্পর্ক দেয় হচ্ছে বয়লের সূত্র, এবং সেই বয়লের সূত্র থেকে আমরা জানি যে V ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, তার মানে বোঝায় যে আয়তন এবং চাপ এরা হচ্ছে ব্যস্তভেদে রয়েছে, মানে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে চাপ কমবে এবং উল্টোটাও হতে পারে। তো উত্তর আমরা কি লিখবো? উত্তর লিখবো ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটুকু লিখলেই হবে। 5 নম্বরটা দেখো বলেছে সত্য বা মিথ্যা লেখো, তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি। তো এটা আমাদের সত্য হবে, লোহার থেকে তামা বেশি পরিমাণে তাপ পরিবহন করতে পারে। 6 নম্বর যেটা আমাদের প্রশ্ন রয়েছে সেখানে বলেছে একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। তো এটার উত্তর কি? এটার উত্তর হবে আমাদের যে চোখ রয়েছে সেই চোখকে আমরা বলবো প্রাকৃতিক আলোকীয় যন্ত্র। এবার 7 নম্বরে দেখো বলেছে উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো দেখো এখানে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে উত্তল দর্পণ এবং দ্বিতীয়টা হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণের ক্ষেত্রে একটা বস্তুকে ফোকাসে রাখলে কিভাবে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। দেখো এখানে আমরা বলতে পারি যে এটা অসমে গঠিত হয়েছে, তার মানে এই যে এটা ইমেজ ফরমেশনটা কিভাবে হয়েছে এই যে দেওয়া আছে এটা তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে ভার্চুয়াল এবং হচ্ছে অসমে অবস্থিত। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এখানে একটা উত্তল লেন্স ইউজ করি তাহলে কিভাবে ইমেজটা ফরমেশন হয় সেটা কিন্তু, তো দেখো এখানে আমাদের যেটা পজিশন সেটা হচ্ছে এটা, তার মানে হচ্ছে যে যেদিকে বস্তু থাকবে তার বিপরীত দিকে, মানে অ্যাকচুয়ালি বলতে পারি বিহাইন্ড দ্য মিরর বা দর্পণের পিছনের দিকে গঠিত হবে প্রতিবিম্বটা, বা দেখলে আমার মনে হবে একই দিক থেকে দেখলে, মানে যেদিকে বস্তুটা আছে সেই দিক থেকে যদি আমি দেখি তাহলে দেখলে মনে হবে যে দর্পণের ঠিক পিছনের দিকে রয়েছে প্রতিবিম্বটা। তো এইভাবে আমরা দুটো পজিশন ব্যাখ্যা করলাম এখানে। 8 নম্বরে দেখো আমাদের যে পরের কোশ্চেন বলেছে যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়। তো তর্জনী জানি আমরা যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মের ক্ষেত্রে তর্জনী, মধ্যমা এবং হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এই কয়েকটি আঙ্গুলেরই প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা তর্জনী থাকে সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, যেটা মধ্যমা থাকে সেটা তড়িৎ প্রবাহের অভিমুখ, এবং
যেটা বৃদ্ধাঙ্গুলি থাকে সেটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখটাকে নির্দেশ করে। তো সেক্ষেত্রে যেহেতু তর্জনী চেয়েছে আমাদের, উত্তর হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তো আমি এই উপরের গুলো মুছে দিয়ে এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি। এরপরে যেটা আমাদের 8 নম্বরে রয়েছে সেটার উত্তর আমরা বললাম, উত্তরটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তারপরে দেখো 9 নম্বরে আমাদের রয়েছে যে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে। তো আমরা জানি যে একটা আহিত বস্তুতে সর্বনিম্ন যে পরিমাণ আধান থাকতে পারে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সমান, যেটার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই পরিমাণটাই থাকতে পারে। পরের যেটা আমাদের 10 নম্বরের কোশ্চেন রয়েছে যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা হয়, এটা আমরা বলবো নিউক্লিয় বিভাজন। অথবাতে দেখা একটা কোশ্চেন রয়েছে যে আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রম অনুযায়ী সাজাও। মানে সবচেয়ে বেশি কে ভেদ করতে পারে আর কে ভেদ করতে পারে না, সেই হিসেবে যদি আমরা ভাবি তাহলে সব থেকে বেশি হবে এখানে 11 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা উত্তর অথবা এটা 10-এরই অথবা। তো এটা উত্তর হবে কি গামা। গামা হচ্ছে সব থেকে বেশি ভেদন ক্ষমতা, তারপরে হচ্ছে বিটা এবং তারপরে আমাদের চলে আসছে আলফা। এই সিকোয়েন্সটা আমরা লিখতে পারি। নম্বর 11তে বলেছে যে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। তো সেক্ষেত্রে দেখো আছে কি আমাদের পি, Na, অ্যালুমিনিয়াম, এস। তো সেক্ষেত্রে আমরা কি ওই আগের যে এমসিকিউতে আমরা যে প্যাটার্নটা ইউজ করলাম, সূত্রটা, সেটা ইউজ করব। তার জন্য আবার আমি একবার পিরিয়ডিক টেবিলটাকে দেখাচ্ছি। দেখো, তো আমরা আগে দেখার চেষ্টা করি এই যে পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে সালফার, এদিকে আছে লিথিয়াম, এদিকে আছে Mg, Cl, K, Cs। তো পরপর দেওয়া আছে, এগুলো কোন দিকে সিকোয়েন্সে দেওয়া আছে সেটা একবার জানার চেষ্টা করি। তো প্রথমে আছে আমাদের ফসফরাস। ফসফরাসটা আমাদের রয়েছে কোথায় দেখো, এই যে এই পয়েন্টে রয়েছে পি। আমি একটু মার্ক করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে আছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে আমাদের, তাহলে এই দুটোর থেকে সোডিয়ামটা অবশ্যই বেশি হচ্ছে আপাতত, কারণ আমাদের যে সিকোয়েন্সটা ছিল সেটা বলেছিলাম যে এই দিক থেকে মানে বাম দিক থেকে যদি ডান দিকে যাই সেক্ষেত্রে হ্রাস পাবে, এবং উপর থেকে নিচের দিকে যখনই আসবো আমরা তখন বৃদ্ধি পাবে। সেই সিকোয়েন্সে Na আর P এর মধ্যে আপাতত সোডিয়ামটা থাকলো। পরে আছে অ্যালুমিনিয়াম আর সালফার। তো এই যে অ্যালুমিনিয়াম এইখানে রয়েছে, সালফারটা ঠিক তার পরে রয়েছে। আপাতত এদের মধ্যে থেকেও এখনো বেশি কে রয়েছে, সোডিয়াম। তারপরে রয়েছে কি দেখো লিথিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো লিথিয়াম ঠিক তার উপরের সারির লিথিয়াম। তারপরে ম্যাগনেসিয়ামটা দেখো, ম্যাগনেসিয়াম আছে ঠিক সোডিয়ামের পরে। আবার যদি ভাবি ক্লোরিন আছে আর পটাশিয়াম আছে, তো পটাশিয়াম আছে এই যে এইটা, আর আমাদের ক্লোরিন রয়েছে এইখানে 17তে। নেক্সটে থাকছে সিএস ফর সিজিয়াম এটা। তো আমরা যেহেতু জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় এবং বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে যত নামবে তত বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে দেখলে যে সবার থেকে নিচের দিকে যে থাকবে তারই বড় হবে। তো সবার থেকে নিচে আমাদের আছে কে, সিএস। তো অ্যান্সার আমরা কি লিখবো এখানে, সিজিয়াম বা সিএস। ভুল করছি আমরা, এখানে আমাদেরকে বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। তো সব থেকে ছোট তাহলে হবে লিথিয়াম। আমরা বলতে পারি ছোট থেকে বড় হিসেবে সাজালে প্রথমে পাবো লিথিয়ামকে। লিথিয়ামের পরে কে চলে আসবে দেখো, লিথিয়ামের পরে যে পরের সিকোয়েন্সে থাকছে থেকে বড়, এবং দেখো এই ক্লোরিন সবচেয়ে ছোট, তার মানে এর পরেই চলে আসছে আমাদেরকে ক্লোরিন। ক্লোরিনের পরে চলে আসছে সালফার। সালফারের পরে চলে আসছে ফসফরাস। আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই সিকোয়েন্সটা। ফসফরাসের পরে আমাদের থাকছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরে আমাদের রয়ে গেল Mg, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের পরে আমাদেরকে থাকছে সোডিয়াম, Na, এবং নেক্সটে থাকছে পটাশিয়াম। পটাশিয়ামের পরে শেষে হচ্ছে সিএস। তো সিকোয়েন্সটাতে আমরা চাইলে এখান থেকে লেস দেন শুরু করতে পারি, দিতে পারি, একই ব্যাপার। চলো পরেরটাতে 12 নম্বরে বলেছে যে লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, সত্য না মিথ্যা। তো লিথিয়ামের স্ট্রাকচারটা দেখলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এই যে লিথিয়াম রয়েছে, এই লিথিয়ামের যে প্রথম কক্ষপথটা থাকে সেখানে দুটো ইলেকট্রন এবং শেষের কক্ষপথে এর একটা ইলেকট্রন থাকে, যেটা সর্বশেষ কক্ষপথ সেখানে একটা ইলেকট্রন থাকছে। তো এটার উত্তরটা আমরা সিম্পলি কি লিখতে পারি, 12 নম্বর যেটা রয়েছে সেটার উত্তর লিখবো সত্য। কারণ কি, কারণটা হচ্ছে এই যে আমাদের শেষের দিকের একটা ইলেকট্রন ছিল, সেই একটা ইলেকট্রনকে যদি ত্যাগ করে দেয় তাহলে কিন্তু তার শেষের কক্ষপথে আগে থেকে দুটো ইলেকট্রন থাকছে, যার জন্য স্টেবল থাকবে। এই জন্য এই যেহেতু দান করার প্রবণতাটা বেশি, সেই জন্য এই ধনাত্মক। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লিথিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। তারপরে দেখো 13 নম্বরে বলেছে যে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তো এই 13 নম্বরে যেটা আমরা আনসার লিখবো সেটা HCl লিখতে পারি। তো HCl যখন গ্যাস অবস্থায় থাকে
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তখন সেটা সমযোজী। কিন্তু এই HCl-টা যখন জলে দ্রবীভূত অবস্থায় থাকে বা গলিত অবস্থায় থাকে তখন কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে পারে, তখন সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে আমরা চিনি। তো সেক্ষেত্রে এটাই উদাহরণ লিখতে পারি আমরা, যে সমযোজী যৌগটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস। 14 নম্বরে বলেছে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। তো এখানে বিক্রিয়াটা আমাদেরকে একটু লিখতে হবে যে কোথায় কি ঘটে। তো মেইনলি আমরা একটু এটা মুছে দিয়ে নতুন করে শুরু করছি আবার। তো দেখো এখানে যে বিক্রিয়াটা ঘটে অ্যাকচুয়ালি ক্যাথোডে। তো ক্যাথোডে হচ্ছে আমাদের এরকম 4টে হাইড্রোজেন H+ আয়ন থাকে, যারা হচ্ছে ক্যাথোডে এসে 4টে ইলেকট্রন গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন তৈরি করে, হাইড্রোজেন গ্যাস। তো এই বিক্রিয়াটা আমরা লিখতে পারি। 15 নম্বরে দেখো যেটা আমাদের বলা রয়েছে যে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়। তো লোহার উপরে আমরা মেইনলি জিঙ্কের প্রলেপ দেব। তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে ব্যবহার করব, যে যার প্রলেপ দেওয়া হবে তারই একটা লবণ আমরা ইউজ করি। তো এক্ষেত্রে আমরা যেহেতু জিঙ্কের প্রলেপ দেব, দেখো এখানে জিঙ্কের প্রলেপ দিতে বলেছে, তো জিঙ্কের একটা লবণ আমরা নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে জিঙ্কের একটা লবণের উদাহরণ আমরা লিখতে পারি ZnSO4 বা জিঙ্ক সালফেট, যেটাকে আমরা বলে থাকি। তারপরে দেখো এর অথবাতে একটা বলা রয়েছে যে পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয়, এটা সত্য না মিথ্যা। তো 16 নম্বর এটা দিয়ে আমরা তাহলে উত্তরটা লিখতে পারি, এটা হচ্ছে এটা তড়িৎ বিশ্লেষণ নয়, তার মানে এটা সত্যটাও আছে। 16 নম্বর নয় এটা, সরি এটা ভুল করে লিখে দিয়েছি, এটা হচ্ছে 15রই আরেকটা অথবা কোশ্চেন। আমরা 16 নম্বরটা এবার এখানে লিখব যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়। তো এটার উত্তর লিখবো আমরা যে এই যে N2+O2 থাকে, মানে N2+O2 এই দুটো মিলে কি তৈরি করে। তো উত্তর লিখবো এখানে আমরা 2NO, 2 অণু নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। চলে যাচ্ছি 17 নম্বরে। তো এটার উত্তর আমরা জানি, এটা হচ্ছে 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম একটা তারজালি, যেটাকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করি। তো কি লিখবো, 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম তারজালি। এরপরে 18 নম্বরে যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। তো এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ার সঙ্গে যদি আমরা ক্রোলাইড মিশাই এবং ফ্লুরোস্পর মেশাই, তাহলে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটাকে পাই। তো এটা আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম উৎপাদন, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। বা এইভাবেও কোশ্চেনটা হতে পারতো যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়, সেক্ষেত্রে আমরা লিখবো এখানে উত্তর অ্যালুমিনিয়াম। 19 নম্বরে বলেছে দার্শনিকের উল কাকে বলে। একবারে 19 নম্বরে চলে গেলাম আমি, যে দার্শনিকের উল কাকে বলবো। 19 নম্বরের উত্তরটা তাহলে আমরা কি লিখবো, যে দার্শনিকের উল এটা বলা হয় হচ্ছে জিঙ্ক অক্সাইড। যে জন্য যেটা রয়েছে এই জিঙ্ক অক্সাইডকে আমরা দার্শনিকের উল বলে থাকি। 20 নম্বরে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ কি থাকে। তো এটা ইথাইল মারক্যাপটান, এটা আমরা উত্তর লিখতে পারি যে ইথাইল মারক্যাপটান। এরপরে দেখো 21 নম্বরে বলেছে আইইউপিএসি নাম লেখো, CH3CH2COOH। তো এইটার যদি আমরা একটু ভিতরের গঠনটা দেখি কিভাবে রয়েছে, সেটা একটু ভেঙে দেখে নেব, তারপরে নামটা আমি লিখছি। তো দেখো নামকরণ করার জন্য আমরা প্রথমে কার্বনের সংখ্যাটা গুনে নেব। কার্বন রয়েছে কত, 3টে কার্বন, দেখো 1 2 3। তো এই যে 3টে কার্বন আমাদের রয়েছে, 3টে কার্বন থাকার কারণে প্রোপেন, আর সঙ্গে হচ্ছে COOH থাকার কারণে হচ্ছে ওইক অ্যাসিড। তো 3টে মিলে টোটাল যেটা নাম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। এরপরেই দেখো 21-এর অথবাতে রয়েছে সরলতম অ্যালকাইন কি, এর আইইউপিএসি নাম লেখো। তো সরলতম অ্যালকাইন অথবা দিয়ে আমরা লিখতে পারি যে যেটা সরলতম অ্যালকাইন সেটাকে আমরা বলি অ্যাসিটিলিন। আর এটার যেটা আইইউপিএসি নামটাকে আমরা লিখতে পারি ইথাইল। এই পেজ থেকে আমরা কোশ্চেন বাদ দিয়ে দিয়েছি, সেটা দেখো এই যে 2.8 একটা অথবা ছিল 12 বিওটি একক এর মান কত মেগাজুলের সমান। তো দেখো এখানে আমরা কি করলাম, যে 12 কিলোওয়াট ঘন্টাটা ছিল আমাদের, এই যে কিলোওয়াট ঘন্টা, এটাকে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, দেখো 12000 ওয়াট ঘন্টা। তো আমাদের যেটা সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল যে 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3600 জুল। তো এখান থেকে আমরা 3600 দিয়ে ওই জন্য মাল্টিপ্লাই করলাম, দিয়ে আমরা এত জুল পেয়ে গেলাম। তো আমাদেরকে যেহেতু মেগাজুল বের করতে বলেছে, তো মেগাজুল বের করার জন্য আমরা কি করব, তাহলে 200 সঙ্গে আবার 3টে শূন্য, এটা বাই যদি 10⁶ করতে পারি আমরা, তাহলেই হয়ে যাবে এটা মেগাজুল, তাই না। 43.2 মেগাজুল, এটা आंसर হয়ে গেল। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আবার আমাদের টপিকে, গ্রুপ সি তে।
তো 3.2 তে দেখো আমাদের প্রথম যেটা অঙ্ক রয়েছে, বলেছে যে কোনো গ্যাসের আয়তন 10 লিটার, এনটিপিতে অবশ্যই দেওয়া রয়েছে ওটা, যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 750 মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে। তো যেহেতু এনটিপি বলা আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা টি দেওয়া আছে কত, এনটিপিতে মানে এনটিপির ক্ষেত্রে টি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হয় 298 কেলভিন, 298 এত কেলভিন পেয়ে গেলাম। আর এই যে পি রয়েছে, পি এর মানটা হয়, যেহেতু পরেরটা মিলিমিটারে আছে তাহলে এটা আমরা বলতে পারি 760 মিলিমিটার এইচজি। এটা আমার টি1 আর এটা পি1 বলছি, যেটা দেওয়া রয়েছিল এনটিপিতে। এবং এই অবস্থাতে যেটা আয়তন, সেই ভি1টা কত দেওয়া রয়েছে, 10 লিটার, এটা গিভেন। নেক্সট আরো কিছু দেওয়া রয়েছে যে যদি তাপমাত্রাটা চেঞ্জ করে 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, মানে নেক্সটের যেটা টি2 সেটার কত ধরতে বলা হয়েছে এখানে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস করে আমরা এটাকে সহজেই 300 কেলভিন বলে দিতে পারি। এবং নেক্সট দেখো আরো কয়েকটা মান দেওয়া রয়েছে, পি2, এই পি2 এর মানটা কত দেওয়া রয়েছে দেখো, 750 মিলিমিটার পারদস্তম্ভ। তো এক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করবো তাহলে বুঝতেই পারছি, P1 V1 by T1 is equal to P2 V2 by T2। তো দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা খুব সহজে V2 এর মানটা বের করতে পারি, এবং সেটা কত আসে, P1 V1 T2 divided by P2 T1। তো মানগুলো আমরা পুট করে দেবো এখানে। দেখো মানগুলো বসিয়ে দিয়েছি, এবার কাটাকাটি করার পালা। শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, 15 দিয়ে যাবে এটা, 15 দুগুণ 30, আর এটা 15 দিয়ে করলে হবে 5 15 75, তাই না? তো এটা যেহেতু কাটাকাটি করতে পারবো না, সেক্ষেত্রে আমি এটা ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা অবশ্যই ভাগ করে নেবে এটা। তো এটা আমার আসছে 15,200, আর নিচের দিকে আসছে 1490। তো এটা করে আমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 10.20। তারপরে 1 আছে, আমি 2 দশমিক অব্দি নিলাম, তো এটাই উত্তর, এত লিটার। পরে দেখো 3.3 একটা কোশ্চেন আছে, যে একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তু থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়, অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। তো এটা আমরা বুঝতেই পারছি, দেখো যে যেহেতু এখানে 25 সেন্টিমিটার দূরে একটা বস্তু ছিল, এবং এই বস্তুটা থেকে যখন আলোকরশ্মি দর্পণটাতে এসে পড়েছে তখন সেটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়েছে, তাই না? তো আমরা কি জানি যে যদি কোনো রশ্মি, আলোকরশ্মি ফোকাস দিয়ে আসে তাহলেই সেটা কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়। তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি আছে কোথায়, দেখো এটা খুব শর্টে অঙ্কটা করা যায়, আমি ডিটেইলস করব না, তোমরা চাইলে লিখে নিতে পারো এখান থেকে। আমি এখানে করছি 3.2 এর যেটা অথবাটা, 3.2 এর অথবাটা। এক্ষেত্রে দেখো আমরা এমনিতেই বলতে পারি যে যেহেতু রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল গেছে, তো এক্ষেত্রে এটা আমরা জানি যে একমাত্র যদি কোনো আলোকরশ্মি ফোকাস দিয়ে আসে তবেই সেটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হতে পারে। তাহলে আমরা এখানে এফটাই কত বলতে পারি, এখানে যে ফোকাস দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, এবং আমরা জানি যে r is equal to 2f। তো এই সূত্র থেকে আমরা 2 into 25 করে অবশ্যই বলে দিতে পারবো যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। ওকে, এটা অ্যান্সার হয়ে গেল। সরি, এটা 3.2 এর অথবাটা নয়, এটা অ্যাকচুয়ালি 3.3 টাই, নাম্বারটা ভুল করেছি এখানে, এটা হচ্ছে 3.3, অথবাটা এটা নয়, অথবাতে অঙ্ক ছিলই না, 3.3। এবার দেখো 3.3 এর অথবাতে একটা আমাদের কোশ্চেন রয়েছে, যে কোনো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতার কোনো বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এটা বিবাদন থেকে অঙ্কটা করব। দেখো এটা মুছে দিয়ে আমি অঙ্কটা করে নিচ্ছি, চাইলে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখানে যেগুলো দেওয়া রয়েছে আমাদের 3.3 এর যে অথবাটা রয়েছে, সেখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমি আগে টুকে নিচ্ছি। কি কি বলে দেওয়া রয়েছে দেখো, বলেছে উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতার, তার মানে এখানে ইউ দেওয়া রয়েছে, যেটা বস্তুর দূরত্ব ইউ, সেই ইউটা দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। আর আরো দেওয়া রয়েছে যে বস্তুর যেটা উচ্চতা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি, এবং ও দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। আরো দেওয়া রয়েছে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তার মানে আই যেটা রয়েছে, সরি আই না, এটা হবে ভি, প্রতিবিম্ব দূরত্বটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তাহলে ভি দেওয়া রয়েছে আমাদের 30 সেন্টিমিটার, আমাদেরকে নির্ণয় করতে হবে আই কত, ইমেজের সাইজটা বা ইমেজের উচ্চতাটা কত, এটা মেজার করব আমরা। তো বিবর্ধনের সূত্র থেকে আমরা বলতে পারি
যে m ইজ ইকুয়াল টু, বা m কে যদি আমরা বিবর্ধন বলি তাহলে m সমান হচ্ছে v বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে i বাই ও। তো সিম্পলি আমরা মানগুলো বসিয়ে দেবো, বা দিয়ে কি বলতে পারি আমরা যে v এর মানটা হচ্ছে 300 হয়ে গেছে, v এর মানটা 300 ছিল না, এটা 30 ছিল, 30 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 30 বাই ইউ এর মানটা আছে 20, 30 বাই 20 ইজ ইকুয়াল টু i এর মানটা বের করব আমরা, এবং ও এর ভ্যালুটা আমরা জানি 10। তো এখান থেকে একটু সিম্পলিফাই করলেই কাজটা হয়ে যায়। খুব সহজে বলতে পারি যে 2i ইজ ইকুয়াল টু কত, 30। সো i ইজ ইকুয়াল টু কত হবে, 30/2, মানে হচ্ছে 15। তাহলে i সমান কত বলতে পারবো, 15 সেন্টিমিটার। গ্রুপ সি তে আর কোনো অঙ্ক নেই আমাদের, আমরা চলে যাচ্ছি গ্রুপ ডি তে। গ্রুপ ডি তে দেখো এখানে 4.2 তে আমাদের রাসায়নিক গণনা থেকে অঙ্ক থাকে একটা করে। তো এখানে যা হোক এই কোশ্চেনটাতে এখানে প্রথমে একটা কোশ্চেন করেছে, কিন্তু সঙ্গে একটা অঙ্ক দিয়েছে আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা দেয় এখান থেকে। তো কি দেওয়া রয়েছে দেখো, যে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমীকরণ। এই সমীকরণটা আমাদের এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো বলেছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। বাকি সবার কত ভর ধরতে হবে সেগুলো বলে দেওয়া আছে। তো আমি সমীকরণটা টুকে নিয়ে সবার ভরগুলো বের করে নিয়ে সমাধান করছি, দেখো স্টেপ বাই স্টেপ। তো এখানে তোমরা কোশ্চেনটাতে লক্ষ্য করো, বলেছে যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড কোনটা, এখানে এটা। তো আমরা এই H2SO4 এর ভরটা একবার নির্ণয় করব। তারপরে দেখো কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, এই যে Na2SO4। তো এই দুটোর আমরা ভরটা নির্ণয় করে নিই। H2 আছে মানে আমরা অবশ্যই লিখতে পারবো এখানে হাইড্রোজেন দুটো আছে মানে 2, প্লাস সালফার একটা, সালফারেরটা বলে দেওয়া আছে 32 কোশ্চেনে। তো 2 প্লাস 32 প্লাস অক্সিজেন, একটা অক্সিজেন 16, তাহলে 4 ষোলো 64, 98, 98 গ্রাম আসলো গ্রামাণবিক ভর। আর Na2SO4 এর ক্ষেত্রে আমরা করব এটা কত, সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2, মানে 23 ইন্টু 2 করব, প্লাস হচ্ছে সালফার 32 রয়েছে আমাদের, আর অক্সিজেন আবার 64। তো কত আসবে এখানে দেখো, 142 আসছে এটা। আচ্ছা, কোশ্চেনে বলেছিল যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন হবে। আচ্ছা, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা কি বলতে পারি যে 98 গ্রাম H2SO4 যদি আমরা নেই, তাহলে 98 গ্রাম H2SO4 থেকে Na2SO4 পাবো কতগুলো, 142 গ্রাম। Na2SO4 পাওয়া যাবে, আমি হবে লিখলাম, জায়গা নেই তাই, 142 গ্রাম। তাহলে একে কত, ঐকিক নিয়মের মতো করেই করতে পারি। একে আমাদের যেটা আসবে সেটা হবে 142/98, আর শেষে আমাদের লাগবে হচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছিল 4.9, সো 4.9 গ্রাম H2SO4 থেকে এটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 142/98 ইন্টু হচ্ছে 49/10 আমরা করতে পারি। তো এটা কাটলে আমাদের আসবে 2, এই 2 দিয়ে এখানে যদি কাটি আমরা মানে 142টাকে, তাহলে এটা আসবে 71, তাহলে 71/10 মানে লাস্ট অফ দ্য উত্তর পাবো আমরা 7.1 গ্রাম। এটা অ্যান্সার হবে আমাদের। চলে যাচ্ছে এবার পরের অঙ্কটাতে। তো এর পরে দেখো 4.2 যেটা রয়েছে আমাদের, সরি 4.6, এই 4.6 এর এতে রয়েছে যে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দু আধান 5 কুলম এবং 10 কুলম, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত হবে নির্ণয় করো। যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে করি। এটা হচ্ছে 4.6 এর প্রথমেই দেওয়া রয়েছে আমাদের যে 10 সেন্টিমিটার দূরত্ব, আর দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। আর কি দেওয়া রয়েছে যে Q1 যেটা প্রথমের আধান সেটা দেওয়া রয়েছে 5 কুলম 5C, এবং Q2 যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10 কুলম। তো দেখো আধানগুলো কিন্তু আমাদের কুলম মানে এসআই এককে দেওয়া রয়েছে, সেই জন্য আমরা এই যে দূরত্বটা রয়েছে সেটাকে 10 আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, সরি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু মিটারে পেয়ে যাব। তাহলে এটা হবে 1/10 মিটার, 1/10 মিটার। এটা আমরা পেলাম, Q2 সবই মান জানি। তো এবার আমরা কি জানি যে F সমান SI পদ্ধতিতে যেহেতু আমরা করব,
আর দেখো কোশ্চেনে অ্যাকচুয়ালি এই যে 1/4πε0 এর মানটা দেওয়া আছে, মানে এসআইটাই করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে 1/4πε0 সঙ্গে হচ্ছে q1 q2/r²। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে ক্রিয়াশীল বলটা বেরিয়ে যাবে। এখানে দেখো 1/4πε0 যেটা রয়েছে তার মানটা কিন্তু দেওয়া রয়েছে 9 × 10⁹ 10⁹9 সঙ্গে q1 q2 এর ভ্যালু উপরে দেওয়া ছিল 5 × 10। তো 5 × 10 বাই আমরা নিচে লিখতে পারি কি 1/10 × 1/10। তো সেই 1 আর 1 গুলো থেকে গেল, আর 10 গুলো কিন্তু আবার উপরেই উঠে গেছে, তাই না? 10 × 10 এভাবে আসলো। তো এখানে হয়ে যাচ্ছে কত, তাহলে 5 × 9 = 45 পেলাম। সঙ্গে দেখো এখানে আগে থেকে 9টা শূন্য ছিল, আর এখানে নতুন করে 1 2 3 তিনটা শূন্য অ্যাড হয়েছে, তার মানে হচ্ছে 10⁻12 45 × 10⁻12 এত নিউটন। এরপরেই দেখো 4.6 এর এই যে বি তে আরেকটা অঙ্ক দিয়েছে, যে বলছে প্রদত্ত বর্তনীটার তুল্যরোধ নির্ণয় করো। তো আমি এই বর্তনীটার তুল্যরোধ নির্ণয় করার জন্য দেখো আমি সার্কিটটা নতুন করে না এঁকে এই সার্কিটটা থেকে সলভ করার চেষ্টা করব। তো তোমরা একটা জিনিস ভাবো, এই যে আমাদের এ বিন্দুটা রয়েছে এখানে, সেই এ বিন্দুটা থেকে যখন কারেন্ট আসছে, আমি যদি ভেবে নিই আই পরিমাণে কারেন্ট আসছে, তো সেই আই কারেন্টটা আস্তে আস্তে সি বিন্দুতে এসে একটু ভাগ হচ্ছে, দিয়ে এখানে কিছু পরিমাণ যাবে, এখানে কিছু পরিমাণ যাবে, যদিও বাধাটা সেম আছে, মানে সমান পরিমাণ I/2 করেই যাবে। তো দেখো এইখানে এই যে আমাদের বি প্রাইম বলে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটাতে কিন্তু কোনো কাজ নেই, কারণ কারেন্টের কাজ হবে সব থেকে শর্টেস্ট পাথ খোঁজা, যেটার মাধ্যমে সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে। এবং ছবি অনুযায়ী আমাদেরকে বের করতে বলেছে এ থেকে বি বিন্দুর তুল্যরোধ। তো আমার বি প্রাইমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে মানে যে পাথটা হবে সেই পাথটা হবে এই বরাবর, আর কি যে দাগগুলো আমি দিচ্ছি সেই মোটামুটি সেই বরাবরই আসবে, এইগুলো দিয়ে এই পাথ বরাবর আস্তে আস্তে আসতে থাকবে কারেন্টটা। তো সেক্ষেত্রে আমি তুল্যরোধ কি করে বের করবো দেখো, এই যে দেখো এইটাকে আমি সেম রাখছি, এ থেকে সি অবধি আসলাম, এখানে আমার একটা 10 ওহমের রোধ রয়েছে, কিন্তু দেখো এই সি থেকে ডি তে 10, আবার ডি থেকে এই এফ বিন্দুতে আসতে হবে, কিন্তু আমাকে বি বিন্দুতে এই বি প্রাইমে গিয়ে আমার লাভ নেই, কারণ আমাকে এ থেকে বি অবধি বের করতে হবে। তো এই 10 আর এই 10 এই দুটো রোধ আছে কিভাবে দেখো, শ্রেণী সমবায়ে রয়েছে। কেন? কারণ এই যে সি থেকে সিতে শুরু হয়েছে এটা, এবং ডিতে এসে শেষ হয়েছে, আবার এই রোধটা ডিতে শুরু হয়েছে আবার এফে শেষ হয়েছে, তো একটার শুরুর আরেকটার শেষ এই পয়েন্টটা, তো এই দুটো রোধ আমরা বলতে পারি এরা শ্রেণী। তাহলে 10 আর 10 মিলে এটা 20 হয়ে যাবে। তো আমরা দেখো এখানে খুব সিম্পলি মানে পরের যেটা সার্কিট আঁকবো, সেই সার্কিটের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এই দুটোর বদলে, মানে এর পরে যে ছবিটা হবে সেই এ সি পয়েন্ট থেকে আমরা এইভাবে একটা দাগ টানতে পারি, যে দাগটা হচ্ছে এই দুটো 10 ওহমের সমান কাজ করবে, আর এই রোধটা পরে সার্কিটে দেওয়ার প্রয়োজনই নেই। তাহলে 10 আর 10 মিলে এটা কত হয়ে গেল, 20। আবার এইদিকেও দেখো এই 10টা আর এই 10টা এই দুটোই কিন্তু কাজের, বাকি এইদিকে এ প্রাইমেও কিন্তু আমার গিয়ে লাভ নেই। তাহলে এইটাকে আমি বাদ দিয়ে দিলাম, এবং এই বি প্রাইমের যে 10 ওহমটা ছিল সেটাকেও বাদ দিয়ে দিলাম। তাহলে এই 10 আর এই 10, ভাবো তো এই 10 আর এই 10 এরা কিসে আছে, এরাও নিশ্চয়ই শ্রেণীতে রয়েছে। তাহলে 10 আর 10 মিলে এখানকার যেটা তুল্য রোধ হবে সেটা কত হয়ে যাবে দেখো। আবার আমি তাহলে এটার বদলে যেটা পরের সার্কিটে লিখতে পারি, যে এখানে আরেকটা আমার রোধ রয়েছে, যে রোধটা হচ্ছে আবার এই এফ পর্যন্তই আছে, এটাও 20। তাহলে দেখো এ থেকে বি তে পৌঁছানোর জন্য এবার শর্টেস্ট পাথ পেয়ে গেছি আমি, সেটা হচ্ছে এই 10 এ আসবে প্রথমে, তারপরে এই দুটো 20-তে, তারপরে আবার আসবে এই 10 দিয়ে বি তে। তো সেক্ষেত্রে আমি এবার সার্কিটটাকে আঁকতে পারি কিভাবে দেখো, এই এ বিন্দু থেকে আমার এই প্রথম 10টা পেলাম 10 ওহম, 10-এর পরে এই যে আমার 20 আর 20 দেখো এরা আবার সি বিন্দুতেই, এই যে 20 ওহমটা রয়েছে আর এই দিকের 20 ওহম রয়েছে, এরা কিন্তু সি বিন্দুতে স্টার্ট হয়েছে এবং এফ বিন্দুতে এসে শেষ হয়েছে, মানে সমান্তরালে রয়েছে। তো সমান্তরাল থাকলে এদের তুল্যরোধ আমরা খুব সহজে বের করতে পারি, দুটো তুল্যরোধ। তাহলে হবে 20 × 20 বাই হচ্ছে 20 + 20। এটা একটা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে মোটামুটি এটাকে পাওয়া যাবে হচ্ছে 400/40, মানে হচ্ছে 10। তো 3টে 10 আমাদের, তাহলে এটার বদলে আবার তৃতীয় নাম্বার সার্কিটের ক্ষেত্রে আমি এইভাবে করব। আর শেষের এই মানে এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের সেই এফ বিন্দুটা, সরি এই যে এইটা হচ্ছে আমাদের এফ বিন্দুটা, আর এইটা হবে আমাদের সেই সি বিন্দুটা, এই যে সি। তাহলে প্রত্যেকটা এখানে 10 10 করে রয়েছে, তো 10 10 করে থাকলে শেষ অবধি আমরা কি বলতে পারবো দেখো, যে এই তিনটাই সিরিজে আছে, তো সিরিজে থাকলে 10 + 10 + 10 মানে 30। তো আমি ওহমের চিহ্নগুলো একটাতেও দেইনি, তোমরা অবশ্যই ওহমের চিহ্নগুলো দেবে। তো 30 ওহম আমাদের যেটা অ্যান্সার আসলো সেটা, এ থেকে বি তুল্যরোধ হবে তাহলে 30 ওহম। এরপরে দেখো লাস্ট যেটা রয়েছে আমাদের 4.6
7-এ যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলের মধ্যে দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। তো 1 নম্বরে বলেছে প্রবাহিত তড়িৎ আধান, এটা আমরা বের করতে পারবো যে I সমান হচ্ছে Q/T হয়, সেই I সমান Q/T এই সম্পর্কটা থেকেই কিন্তু আমরা খুব সহজে এটা করে দিতে পারবো। তো I সমান Q/T, Q এর মান বের করব আমরা, তাহলে আমরা বলতে পারি যে এই Q সমান আমাদের কি আসবে I × T, যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কত সময় থেকে যাচ্ছে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, I এর মানটা এখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তো 2 গুণ এখানে 30 মিনিট থেকে, তাহলে 30 মিনিট রয়েছে, এটাকে আমি সেকেন্ডে কনভার্ট করব, মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করার জন্য আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আনসারটা আসছে আমাদের দেখো 6 × 2 = 12, 3600 এত কুলম্ব। তারপরে বলেছে দেখো কৃতকার্যের পরিমাণ, তো কৃতকার্যটা আমরা বের করব W, এই W সমান হয় কি VIT, তাই না, VIT। তো W সমান যদি VIT হয় তাহলে সেখান থেকে V এর ভ্যালুটা আমাদের জানা নেই, তো বের করতে হবে। V সমান কি হয় IR, তাহলে V সমান আমরা কি বলতে পারবো দেখো যে V = IR, তো এইখান থেকে V এর মানটা খুব সহজে বের করে নিতে পারবো। মানটা কত আসবে, I এর মান দেওয়া আছে 2 আর R এর মান দেওয়া আছে 10, তো 10 দুগুণ আমাদের 20 ভোল্টেজ চলে আসছে आंसर এখানে 20 ভোল্টেজ। তো এখানে মানটা বসাবো আমরা সিম্পলি, তাহলে V এর মানটা হয়ে যাবে 20 * I এর মানটা হচ্ছে 2 * T এর মানটা হচ্ছে 30 × 60, যেটা আমরা আগে বসিয়েছিলাম সেটাই। তো এখান থেকে করলে উত্তরটা কত আসবে দেখো, তো এটা চলে আসছে আমাদের 72.00 এত জুল। এসআইতে করছি যেহেতু, এটা কিন্তু রাফ পার্ট, এটা আগে করতে হতো, এই পার্টটা করে নিয়ে তোমরা এই উপরের পার্টটাতে V এর মানটা বসাবে, বা V সমান IR বসিয়ে কিন্তু এখানে I²RT, W সমান I²RT ওটাই করতে পারি, ওই কৃতকার্যটাই পরে তাপে রূপান্তরিত হয় W সমান GH হিসেবে। তো সেই ক্ষেত্রে আমরা এই 20 ভোল্ট একবারই বের করে দিতে পারি। নেক্সট বলেছে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো, H সমান হচ্ছে I²RT/J, I²RT/J, এটা দিয়ে যদি বের করি 4 × রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া ছিল 10, 4 × 10 ইনটু হচ্ছে 30 × 60, টাইমটা আমরা যেটা লিখেছিলাম 30 × 60 আর ডিভাইডেড বাই J বলতে আমরা এখানে বুঝবো জুল তুলনাঙ্ক যেটা 4.2। তো এগুলো সব বসিয়ে আমরা কি পাবো দেখো, তো এটা সমান চলে আসছে আমাদের, এটা ক্যালোরিতে বের করছি আমরা 17142.85 এত ক্যালোরি। তো এটাই আমাদের উত্তর। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। তো সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।